কিন্তু এই রকম মিথ্যাচারী, এই রকম ভাওতাবাজ, এই রকম দালাল তোলাবাজ দলের একজন প্রধান এর আগে কখনো মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের হননি। এই ভদ্রমহিলা পশ্চিমবঙ্গের সবচেয়ে গর্বের যে জায়গা শিক্ষা, সেটাকে ধ্বংস করে দিয়েছেন। এই শিক্ষার বিষয়ে দুর্নীতি প্রথম ধরা পড়েছিল আমার হাতে, কিন্তু আমি আমার কথা বলার জন্য এখানে আসিনি। আমি এসেছি ভারতবর্ষের বিচারালয়, ভারতবর্ষের বিচার বিভাগে কথা বলার জন্য। তারা আবার আমার রায় খতিয়ে রেখেছে। গত পরশু পুরো পরীক্ষাটা বাতিল করে দিয়েছে, যেটা করার সাহস এমনকি আমিও পাইনি। 17 রকমের দুর্নীতি তারা খুঁজে বার করে দিয়েছে, যা আপনারা এর মধ্যেই জানেন। এবং বলেছে যে এই তৃণমূল সরকারের এবং যারা চাকরি দেওয়ার দায়িত্বে ছিলেন তাদের অসহযোগিতার জন্য মুড়ি থেকে মিছরি আলাদা করা গেল না, ফলে পুরো পরীক্ষা ব্যবস্থাটা বাতিল করতে হলো। আজকে যে প্রায় 26,000 প্রার্থী, তাদের মধ্যে যেমন জাল প্রার্থী আছেন, তেমন কিছু উপযুক্ত প্রার্থীও আছেন। তাদের যে সবার পরীক্ষা বাতিল করতে হলো, তার জন্য দায়ী একমাত্র এই জালিয়াতদের মুখ্যমন্ত্রী, জালিয়াতদের মমতা বন্দ্যোপাধ্যায়। এই জালিয়াতরা তাকে মুখ্যমন্ত্রী বলে ডাকতে পারেন, ডাকুন, কিন্তু আমরা আজ থেকে আর তাকে মুখ্যমন্ত্রী বলে মনে করি না। তাকে মুখ্যমন্ত্রীর আসন থেকে টেনে আমরা নামিয়ে দিলাম। এই ধরনের জালিয়াত মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারে না। পশ্চিমবঙ্গে বহু মনীষী, আমি বলবো হ্যাঁ মনীষী, তারা মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনারা হয়তো প্রফুল্ল সেনের নাম শুনেছেন। তিনি কখনো নিজের পকেটে টাকা ঢোকাননি। তিনি অবিবাহিত ছিলেন, তারও ভাইপো ছিল। আমরা কলকাতা শহরে থেকে দেখেছি। তিনি ভাইপোর একটি সামান্য ঘরে ভাইপোর দেয়া তিনি তার জীবন শেষ করেছিলেন। আজকে এই মুখ্যমন্ত্রীর ভাইপোকে আপনারা দেখুন। সেই ভাইপোকে আমি নাম দিয়েছি ভাইপো ব্যানার্জি। আপনারা যারা কলকাতায় যান, বহু লোকই যান, হরিশ মুখার্জি রোড, যেখানে হাজরা রোডের ওখানে মিশেছে, সেখানে দেখবেন একটা প্রাসাদের মতো 5 তলা বা 6 তলা বাড়ি। সামনে বহু চাকর বাকর পুলিশ, তারা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। পুলিশ তাদের চাকর বাকর হয়ে গেছে, তাদের দলদাস হয়ে গেছে, পাহারা দিচ্ছে। আমার প্রশ্ন, এই যে ভাইপো ব্যানার্জি, এর বয়স 30-32 বছর। তুমি কত বড় নেতা হে? এত টাকা তুমি কামিয়েছো যে এত বড় বাড়ি করতে পেরেছো? শোনা যায় তোমার বাড়ির নিচে ভল্ট আছে। তুমি বলো দেখি, তো আমার বাড়ির নিচে ভল্ট নেই, বলো, আমরা শুনতে চাই। এই যে দুর্বৃত্ত ভাইপো ব্যানার্জি, এ পশ্চিমবঙ্গের শাসন ব্যবস্থা চালাচ্ছে পিসিকে আড়ালে রেখে। আপনারা জানেন, অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের, কলকাতা পুলিশের নিযুক্ত হলে তার অফিস হয় লালবাজারে। আপনারা কখনো ভাবতে পারেন একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করছেন? এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কালীঘাট থানার ওসি হিসেবে কাজ করেন কারণ সে এই ভাইপো ব্যানার্জির এবং মমতা ব্যানার্জির যাবতীয় তোলাবাজির টাকা পয়সা তিনি সংগ্রহ করেন। তিনি সংগ্রহ করে উপযুক্ত জায়গায় পৌঁছে দেন। না হলে এই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কখনো ওসির পদমর্যাদায় থাকতে পারতেন না। তাকে মমতা ব্যানার্জি রেখে দিয়েছেন। কোটি কোটি টাকা তারা পশ্চিমবঙ্গ থেকে লুটেছেন, পাঠিয়েছেন দুবাই, পাঠিয়েছেন থাইল্যান্ড। সেখানে বড় বড় হোটেল, বড় বড় অ্যাপার্টমেন্ট হাউস তৈরি করে রেখে দিয়েছেন। আর এখানে পশ্চিমবঙ্গে আমি তো গ্রাম ঘুরছি এখন, এর আগেও জানতাম, এখন তারও স্পষ্ট হয়ে উঠছে আমার চোখের সামনে যে খেটে খাওয়া মানুষ, সে তিনি অল্প মাইনের চাকরি করুন বা বেশি মাইনের চাকরি করুন, একটা বাড়ি করতে গিয়ে তার মাথার ঘাম, পায়ে ফেলা উপার্জন তাকে
সেই বাড়ি তৈরির পেছনে খরচা করতে গিয়ে তারপরেও পুরো বাড়িটা তৈরি হয়ে ওঠে না। তাহলে তোমাদের উত্তর দিতে হবে, এই যে চোর জোচ্চোর তোলাবাজ তৃণমূল, তোমাদের উত্তর দিতে হবে তোমাদের পকেটে এত টাকা কোথা থেকে আসে, কোথা থেকে আসে এত টাকা? এর উত্তর আমরা চাই। আমি তখন একদিন আদালতের বাইরে রাস্তায় দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম যে আমরা জানতে চাই এই অভিষেক ব্যানার্জি তার সম্পত্তির কোনো অ্যাফিডেভিট অফ অ্যাসেটস, যেখানে সব সম্পত্তির তালিকা থাকবে, সেটা প্রকাশ করবেন কিনা। আজ পর্যন্ত সেই অ্যাফিডেভিট অফ অ্যাসেটস তিনি প্রকাশ করেননি। তার যারা দালাল, যারা চামচা, তাদের মধ্যে কেউ কেউ কালো গাউন গায়ে দিয়ে হাইকোর্টের বারান্দায় ঘুরে বেড়ান, কেউ কেউ আবার ভোটেও দাঁড়িয়ে যান। এই দালালরা বলেছে যে যে সম্পত্তির হিসেব ইলেকশন কমিশনকে দেয়া হয় ভোটের সময়, সেই সম্পত্তির হিসেব দেয়া হবে। কিন্তু তোমার বেনামে থাকা থাইল্যান্ডের বাড়ি, দুবাইয়ের হোটেল, সেসব কোথায় যাবে? তুমি পশ্চিমবঙ্গের মানুষকে স্বাস্থ্য সাথী কার্ড দাও, তুমি দাও, তোমার পিসি দাও, এই দুজনে মিলে দাও, আর নিজে চোখের চিকিৎসা করাতে চলে যাও আমেরিকার হপকিন্স হসপিটালে। কেন যাও? তাহলে পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থাকে এইরকম জায়গায় তোমরা নিয়ে এসেছো যার উপর তোমার নিজেরই আস্থা নেই। তুমি নিজের চিকিৎসার জন্য চলে যাবে আমেরিকায় বা লন্ডনে, আর পশ্চিমবঙ্গের যারা সাধারণ মানুষ তাদের জন্য রেখে দেবে শুধু পশ্চিমবঙ্গের ধ্বংস হয়ে যাওয়া স্বাস্থ্য ব্যবস্থা। আপনাদের নিশ্চয়ই এই অভিজ্ঞতা অনেকের হয়েছে যে কোনো সরকারি হসপিটালে গিয়ে মুমূর্ষু রোগীকে নিয়ে যদি একটা ট্রলির খোঁজ করেন, একটা ট্রলির তোলাবাজির টাকা হচ্ছে 300 টাকা। আপনি একটি দালালের হাতে খুঁজে দেবেন, যে দালাল তৃণমূলের সদস্য, আপনারা খোঁজ দিলেই জানতে পারবেন, তার মুখ অনেকে চেনেন এলাকার মানুষেরা, তখনই তো আপনি একটা ট্রলি পেয়ে যাবেন। যখনই আপনি 7,000 টাকা দেবেন, তখন আপনি একটা ফ্রি বেড পাবেন। এর নাম নাকি ফ্রি বেড। এইটা নাকি ফ্রি বেড। শিক্ষা ধ্বংস করেছো, স্বাস্থ্য ধ্বংস করেছো। তোমার প্রাক্তন শিক্ষামন্ত্রী